বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের একটি টিভি চ্যানেলের হোস্টের বলা ভাইরাল এই লাইনের সূত্র ধরে আপনি প্রশ্ন করতেই পারেন, কি এমন হয়ে গেল গত কিছুদিনে যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ল? আর বাংলাদেশ থাকবে কি থাকবে না তা নিয়ে বাংলাদেশের মানুষ বাদে কেন প্রতিবেশী দেশেরই এত মাথা ব্যথা? এ কি নিছকই কনসার্ন, নাকি মায়ের চেয়ে মাসির দরদ বেশির নতুন এক গল্প? কেন বাংলাদেশের সাথে আচরণ পাল্টে গিয়েছে ভারতের? এর পরবর্তী ধাপ কি যুদ্ধ? বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়া কি সম্ভব, নাকি পুরোটাই রূপকথা? সোজা আলাপ শুরু করা যাক। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক যে ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে তা বুঝতে গেলে খুব একটা জ্ঞানী হওয়ার দরকার নেই। আওয়ামী সরকারের কোল্যাপস যে ভারতের জন্য একটি বড় ধাক্কা তা বোঝা যাচ্ছে ভারতের আচরণেই, যে কারণে গত আগস্টের পর থেকে খানিকটা সাপে নেউলে অবস্থানে আছে এই দুই দেশ। আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা, পতাকা নামিয়ে তাতে আগুন দেয়া, ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত রাজ্যের সব হোটেল পরিষেবা বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা, দুই দেশের নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ কথাবার্তার পরে দুই দেশের সম্পর্ক নিয়ে তাই মান্নাদের গানে চলে আসে প্রথমে মাথায়। খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? অদ্ভুত ব্যাপার হচ্ছে, গত কয়েক মাসে বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি হয়েছে তা ঐতিহাসিকভাবে খুবই বিরল। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরও বাংলাদেশ ভারত সম্পর্ক এতটা শীতল ছিল না। সেই সময়ে ভারত কোনো ভিসা নিষেধাজ্ঞা দেয়নি, বাণিজ্যেও বাধা সৃষ্টি করেনি। এমনকি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামায়াত সরকারের সময়েও এমন বাজে পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু এখন ভারত বাংলাদেশের প্রতি এক ধরনের নিষেধাজ্ঞার পথেই ধীরে ধীরে এগোচ্ছে। ভিসা প্রক্রিয়া প্রায় সম্পূর্ণরূপে বন্ধ, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা পণ্য রপ্তানি বাধার মুখে পড়ছে। সম্প্রতি দিল্লির অটো পার্টস মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই বর্জনে প্রায় 2000 দোকান অংশ নিয়েছে, যারা নিয়মিতভাবে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত। রিসেন্টলি মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে অবৈধ বাংলাদেশিদের আটক এবং তাদের জন্য সেফ হোম স্থাপনের কথাবার্তা চলছে। ধারণা করা হচ্ছে এসব পদক্ষেপ ভারত সরকারের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। এখন আপনি জিজ্ঞাসা করতেই পারেন, আচমকা ভারত এমন আগ্রাসী হয়ে উঠল কেন? এর পেছনে মূল কারণ কি? প্রথম কারণ, ভোট ব্যাংক। শক্ত বাংলাদেশ বিরোধী অবস্থান ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনে জয়লাভের একটি কার্যকর হাতিয়ার। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিত্রিত করার চেষ্টা ভারতের রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষভাবে লাভজনক। এই প্রচারণা প্রাদেশিক নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক আকর্ষণে বড় ভূমিকা পালন করে। সুতরাং এই বিষয়ে যে দল যত বেশি সক্রিয়, তারা তত বেশি ভোটারকে নিজেদের পক্ষে আনতে সক্ষম হবে বলে ধারণা করা যায়। গত সেপ্টেম্বরে রাহুল গান্ধী বাংলাদেশের উগ্রবাদ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রক্ষায় জাতিসংঘের নিরাপত্তা বাহিনী পাঠানোর আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সীমান্তে আরও কঠোর নজরদারির নির্দেশ দেন। এগুলো থেকে স্পষ্ট এটাই যে বাংলাদেশের প্রতি ভারতের সব দলের সমর্থন ক্রমে বৈরিতার দিকে এগোচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সব রাজনৈতিক দলই বাংলাদেশ বিরোধী অবস্থানে একমত। দ্বিতীয় কারণ, অর্থনীতি। ভারত বেশ ভালো করেই জানে বাংলাদেশ নানাবিধ প্রয়োজনে ভারতের উপর অনেক বেশি নির্ভরশীল। এই যেমন নিত্যপণ্য। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে $1.5 কোটি চাল রপ্তানি করা হয়েছিল বাংলাদেশে। এর পাশাপাশি 17 লাখ মার্কিন ডলারের আলু পাঠানো হয়। একই বছরে বাংলাদেশে প্রায় $20 কোটি পেঁয়াজ রসুনও পাঠিয়েছে তারা। তাকাই স্বাস্থ্য খাতে। 2023 সালে বাংলাদেশিদের জন্য প্রায় 16 লাখ ভিসা ইস্যু করেছিল ভারত। এর মধ্যে 4.5 লাখ ছিল মেডিকেল ভিসা। অনেকে ভ্রমণ ভিসায় গিয়েও ভারতে চিকিৎসা করিয়ে আসেন, ফলে চিকিৎসা নেওয়া বাংলাদেশের প্রকৃত সংখ্যা আরও বেশি।
সালের আগস্ট পর্যন্ত 15 ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য 8 লাখ ভিসা ইস্যু করা হয়েছিল, যার মধ্যে মেডিকেল ভিসা ছিল 2 লাখ। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সরকার পতন পরবর্তী প্রেক্ষাপটে মেডিকেল বা জরুরি ভিসা বাদে অন্য কোনো ভিসা দিচ্ছে না ভারত সরকার। মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে সীমিত আকারে। তাই এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে নিত্যপণ্যের পাশাপাশি এই স্বাস্থ্য খাতেও নেমে আসবে অশনি সংকেত। যদিও আমাদের দেশের অনেকে এমনটা মনে করেন, ভারতের বর্তমান শাসক গোষ্ঠী যদি বাংলাদেশ বিরোধী অবস্থান নেয় তবে ভারতও অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে। এই ধারণা খুব একটা সত্যি না। কেন বলছি? 2023 সালে ভারত সারা পৃথিবীতে $777 বিলিয়ন রপ্তানি করেছে, যেখানে বাংলাদেশে তাদের রপ্তানি মাত্র $13 বিলিয়ন। অর্থাৎ ভারতের রপ্তানিতে বাংলাদেশের অংশ মাত্র 1.5%-এরও কম। বাংলাদেশে যদি ভারতের রপ্তানি বাধাগ্রস্ত হয় তবু ক্ষতির পরিমাণ $4 থেকে $5 বিলিয়ন বেশি হবে না। এই সামান্য ক্ষতি ভারত সহজেই কাটিয়ে উঠতে পারবে। কিন্তু অন্যদিকে বাংলাদেশ। এবার আসি যুদ্ধ প্রসঙ্গে। ভারত বাংলাদেশ যুদ্ধ কি হওয়া সম্ভব? আর একটু স্পষ্ট করে বললে, বাংলাদেশের চেয়ে সামরিক সক্ষমতায় 33 ধাপ এগিয়ে থাকা ভারত কি সামনের কোনো এক সময়ে এসে অ্যাটাক করবে বাংলাদেশকে? 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত পৃথিবীর 4র্থ শক্তিশালী সামরিক বাহিনী। সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরেই ভারতের অবস্থান, আর সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। ভারতের সামরিক বাজেটের ব্যয় $7,000 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের সামরিক বাজেটের ব্যয় $699 কোটি মার্কিন ডলার। যেখানে ভারতের সামরিক বাহিনীর সক্রিয় সেনা সদস্য 14,55,000, সেখানে বাংলাদেশের সক্রিয় সেনা সদস্য মাত্র 1,63,000। অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এসবে ভারত তো এগিয়েই, পাশাপাশি ভারত এক পারমাণবিক শক্তিধর দেশ। এসব কারণে মনে হতেই পারে ভারত চাইলেই যে কোনো সময় চট করে এসে যুদ্ধ করে বাংলাদেশকে বগল দাবা করে নিয়ে যেতে পারে। কিন্তু বাস্তবে এটা সম্ভব না। সামরিক যুদ্ধের একটা নীতি হচ্ছে 3-2-1 রুল, অর্থাৎ যারা আক্রমণ করবে তাদেরকে যে দেশের উপরে তারা আক্রমণ করছে সে দেশের তুলনায় 3 গুণ বেশি শক্তিশালী হয়ে যেতে হবে। সেখানেই আটকে যাবে ভারত। কারণ ভারত যদি বাংলাদেশকে অ্যাটাক করে তাহলে ভারতের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশের চেয়ে 10 গুণ বড় এলাকা অনায়াসে দখল করবে পাকিস্তান ও চীন। পাকিস্তানের সাথে পশ্চিম সীমান্তে লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে এবং চীনের সাথে উত্তরের সীমান্ত অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসিতে ভারতের যে পরিমাণ সেনা মোতায়েন আছে সেখান থেকে খানিকটা রিসোর্স কমলেই আক্রমণ করবে বাকিরা। তাই বাংলাদেশকে আক্রমণ করে নিজেদের ডিফেন্স নড়বড়ে করার রিস্ক ভারত যে নেবে না তা বলাই বাহুল্য। আন্দোলন পরবর্তী বাংলাদেশ সরকার ঘোষণা করেছে যে তারা 2025 সালের শেষের দিকে বা 2026 সালের শুরুর দিকে নির্বাচনের আয়োজন করবে। তাই আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী রকম হবে বা এই সম্পর্ক কিভাবে বজায় রাখা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের দিক থেকে তারা বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক বজায় রাখতে চায় তা অনেকটাই পরিষ্কার। বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বা সংখ্যালঘু নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য তারা আনুষ্ঠানিকভাবে চেষ্টা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র সচিব এবং বিভিন্ন রাষ্ট্রদূতের বক্তব্য থেকে এটি স্পষ্ট, তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে না যতক্ষণ না এখানে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করছে। বাংলাদেশের উচিত আগামী কয়েক বছর ভারতের প্রোপাগান্ডা প্রচারণার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করা। ভারতের বাংলাদেশ বিরোধী পররাষ্ট্রনীতির মোকাবেলায় কী ধরনের নীতি গ্রহণ করা হবে সেটা ঠিক করা। বাংলাদেশ কি ভারত বিরোধী পাল্টা পররাষ্ট্রনীতি নেবে নাকি অন্য কোনো কৌশল অবলম্বন করবে তা নিয়ে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ভারতের উপর নির্ভরশীল আমদানি পণ্য বিকল্প রাষ্ট্র থেকে আমদানি ব্যবস্থা করাও জরুরি। এর জন্য বাংলাদেশের একটি কার্যকর অল্টারনেটিভ সাপ্লাই চেইন কৌশল নির্ধারণ করা প্রয়োজন, যা ভারতের সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখতে খানিকটা হলেও কার্যকর ভূমিকা পালন করবে। আপনার কি মনে হয় আর কি কি করলে ভারতের সাথে বাংলাদেশের সাংঘর্ষিক এই সম্পর্ক পাল্টাবে বলে মনে করেন আপনি? আমাদেরকে জানান।
আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আবারও ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।